হাঁপাতে হাঁপাতে রক্তাক্ত ধাতব অস্ত্রটির দিকে এক পাল নজর দিল ফ্র্যাঙ্কে, অতঃপর শুষ্ক চোখ গিলে ড্যানিয়েল ধাতস্থ করে বলল, নিউজটা নেগেটিভ নয় মাই লর্ড। আই হোপ এটা আপনাকে আপনার লোককে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করবে। সরল কপাল কিঞ্চিত বেঁকে গেল ড্যানিয়েলে। সে কৌতূহলী স্বরে বলল, কি বলতে চাইছো? সেদিন ক্লাবের ওই নতুন ছেলেটা যাকে কিনা 100 মিলিয়ন দিয়ে কিনেছিল পাইথন লিডার, ওই মেয়েটাই আসলে টমেটো প্রিন্সের বর্ণনাকৃত ব্লু আই, যার জন্য ব্লাড ডায়মন্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে অ্যারিস ইউভান। ফ্র্যাঙ্কিকে হাতের ইশারায় থামিয়ে দিল ড্যানিয়েল। গম্ভীর স্বরে বলল, এসব জানি, অন্য কিছু বলো। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে আবারও তড়িঘড়ি করে বলতে শুরু করে ফ্র্যাঙ্কে। সেদিন বারে পাইথন লিডারের একটা বিশাল ঝামেলা হয়েছিল ব্রাটাপায়ের সঙ্গে। কয়েকজন মাফিয়া মিলে ওই ব্লু আইড মেয়েটার লিক হয়ে যাওয়া ছবি নিয়ে মন্তব্য করেছিল। তখনই হুট করে ওদের উপর অতর্কিত আক্রমণ করে বসে অ্যারিস ইউভান। আই থিঙ্ক সে ড্রাঙ্ক ছিল, যার ফলে ওখানে গন্ডগোলটা জোরালো হয়। তবে সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বিস্ময়কর কাজটা করেছিল অ্যারিস ইউভান নিজেই। কি করেছিলে? আচানক স্বরে জিজ্ঞেস করলো ড্যানিয়েল। এত বড় একজন গ্যাংস্টার হওয়া সত্ত্বেও ব্রাটাভা এর নিয়ম ভঙ্গ করে বারের সকলের সামনে আচমকা শুট করে দিয়েছিল মাফিয়াগুলোকে। একে তো একসঙ্গে এতগুলো মার্ডার করেছে, তার উপর স্কদ্ধস্বরে বিড়বিড় করে বলছিল, ওই মেয়েটা আমার, আমার সম্পদ, শুধু আমার। ব্যাস এইটুকুই? ড্যানিয়েলের কথায় না সূচক মাথা নাড়ায় ফ্র্যাঙ্কে, কিছুটা চিন্তিত স্বরে বলে, এসব কাহিনীর পরে ব্রাটাভের লোকের সঙ্গে বসেছিল অ্যারিস, কিন্তু সেখানেও রেগে মেগে একই কথা বলে দেয় সে। কি বলেছে? এরিসকে অনুকরণ করে গাম্ভীর্যের স্বরে বলতে শুরু করে ফ্র্যাঙ্কে। আমি যখন বলেছি মেয়েটাকে বেচবো না, তার মানে বেচবো না। ওই মেয়েটাকে সেফ রাখার জন্য শুধু ব্রাটাভা কেন, পুরো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুদ্ধ বাঁধে দিতেও দ্বিধা করবো না আমি। এতটুকু বলে থামলো ফ্র্যাঙ্কে। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কঞ্চে কিছুটা জড়তা আড়ষ্টতা টেনে বলল, পাইথন লিডারের কথা তীব্রতা শুনে মনে হয়েছিল ওই তুচ্ছ মেয়েটার জন্য সত্যি সত্যি যুদ্ধ বাঁধিয়ে দিবে সে। যদিও অ্যারিস ইউভান সে সময় নেশায় বুধ হয়েছিল, কিন্তু ওর ম্যান পাওয়ার সম্বন্ধে সবাই অবগত। তাই এতগুলো মাফিয়া মার্ডারের পরেও যুক্তি তুলে ধরায় সাহস দেখেনি কেউ আর। কারণ এরিস ইউভান কারোর যুক্তির পরোয়া করে না, তাই তো? তপ্তস্বরে একাই বিড়বিড়ালো ড্যানিয়েল। ফ্র্যাঙ্কি কিঞ্চিত আগ বাড়িয়ে সুতল। মাই লর্ড, কিছু বলবেন? উদাসীন হয়ে না বোধক মাথা দোলায় ড্যানিয়েল। প্রতিহিংসায় জ্বলতে থাকা গভীর চোখ দুটো ছোট ছোট হয়ে আসে ধূর্ততায়। হাতের কাছে ধারালো অস্ত্রটা থেকে শুকিয়ে যাওয়া রক্তের বান মুছে দিতে দিতে বলে, আই থিঙ্ক আমি এরিস ইউভানের দুর্বলতার হদিশ পেয়ে গেছি ফ্র্যাঙ্কি। ইউ নো আই লাভ হান্ট্রি। এবার শুধু মেয়েটাকে হান্ট করার পালা, আর তারপর হবে আসল প্রতিশোধ। এরিস ইউভান ঠিক যতটা কষ্ট দিয়ে মেরেছে আমার বেবি গার্লকে, তার চাইতেও 1000 গুণ অধিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মৃত্যু দেব আমি ওই মেয়েটাকে। ওর দুর্বলতা দিয়ে ওকে আমি এমনভাবে ভাঙবো, ঠিক যেমনভাবে হামার দিয়ে পাথরের টুকরোগুলোকে পিষ্ট করা হয়। আর তারপর পুরো রাশিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে পাইথন প্যারাডাইস। রাশিয়াতে শুধু একমাত্র টেররিস্ট গ্রুপের অস্তিত্ব থাকবে, আর তা হলো ড্রাগন হান্টার। কোনো এক অজ্ঞাত কারণ বশত আজ খুব সকালে ঘুমিয়েছিল এরিস। নেশার করে ভূত হয়ে থাকা মেয়েটার পাগলামি দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে গিয়েছে সে হদিস ছিল না ওর। ভোরে ভোরে যখন অভিযোগের দুয়ারে তালা দিল ঈশানী, অজান্তে ঘুমিয়ে পড়ল অপ্রিয় পুরুষের নির্জীব বক্ষস্থলে, তখন এরিস নিজেই কোলে তুলে রুমে দিয়ে আসে মেয়েটাকে। দ্বীপ্রহরের শেষ আলোটুকু উবে গিয়ে কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। দিগন্ত জুড়ে ফুরিয়ে এসেছে ধূসর গোধূলির ল্যাপটানো নিয়ন সূর্য শিখা। জঙ্গলের আকাশে নামহীন পাখিদের ঘরে ফেরা জল। ঠিক এমন মুহূর্তে ঘুমে ভাঙে এরিসের। চোখের সামনে দৃশ্য পুরোপুরি স্পষ্ট হওয়ার আগে নাকের গহ্বরে এসে হানা দেয় ভ্যানিলা এক মিষ্টি স্নিগ্ধ সুবাস। কিছুক্ষণ নাক টেনে সুঘ্রাণের অস্তিত্ব নিশ্চিত করতেই এরিসের
সিক্সেন্স জানান দিল এই সুবাসের পরিচিত। এত কাছ থেকে পরিচিত সুঘ্রাণের উৎস খুঁজতে চকিত চোখ খুলে এরিস। রুম জুড়ে বিষণ্ণ আধারের মাঝে বিছানা হাঁচে খুঁজে পায় একটা শিফনের পাতলা ওড়না। সহসা নিচে শক্ত পুরুষালী হাত ওড়নাটা ছো মেরে তুলে নিল এরিস। বাইরে নিভে যাওয়া গধূলি টিমটিমে ঝাপসা আলোয় সেটাকে পরখ করে দীর্ঘশ্বাস ছাড়ল নীরবে। অজ্ঞাত ওনার দিকে চেয়ে বিরস মুখে বলে উঠল, তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে, কথা শোনোনি। উল্টো দ্বিগুণ সাহস দেখিয়ে বুকে এসে গেড়ে বসেছ। আমার দুর্বলতায় পরিণত হতে চাইছো, কিন্তু কেন? আমাকে এভাবে ধ্বংসের অভিমুখে ঠেলে দিয়ে কি মজা পাচ্ছ তুমি? ওপাশের ফিনফিনে নরম কাপড় খণ্ড থেকে জবাব আসে না কোনো। মাফিয়া বস পুনরায় তীর্যক দৃষ্টি ফেলে বলে, আমাকে পুরোপুরি বশ করতে চাইলে তোমাকে আমার হতে হবে, সামিল হতে হবে ধ্বংসলীলায়। কিন্তু তুমি যে পবিত্র, তোমার পবিত্রতাটুকু বরাবরই আকর্ষিত করে আমায়, দ্বিধাগ্রস্ত করে তোলে আমার হৃদয়হীন সত্যটাকে। কিন্তু এটা তো আমি চাইনি। কেন বারবার চোখের সামনে এসে নিজের ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগাও তুমি আমায়? এরিসের ব্যতিগ্রস্ত ভাবনা ছেদ ঘটে। ওপাশে কর্নার তীব্র আওয়াজ। তুষার ব্যতীত কেউ নয় তা বোধগম্য হতেই হাতের কাছে ওনাটা আড়ালে সরিয়ে ওকে ভেতরে আসার অনুমতি দেয় এরিস। অনুমতি পেয়ে ব্যগ্র কদমে ভেতরে প্রবেশ করতে তুষার দেখল শরীরের শার্ট চড়াচ্ছে এরিস। এরিসের কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে ভরাট গলায় তুষার বলল, ব্লাড ডায়মন্ড মিশনের জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত এরিস। কালো শার্টের উপর কালো ওয়েস্ট কোট আর ক্রোকোডাইল লেদারের ঘড়িটা কবজিবন্দি করে জীবনের ওপর থেকে ওভারকোট আর লোড করা রিভলভারটা ছো মেরে নিয়ে বেরিয়ে পড়ে এরিস। করিডোরে যেতে যেতেই বলে, ব্লাড ডায়মন্ড মিশন ইজ ইম্পর্টেন্ট, বাট দেয়ার ইজ সামথিং মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট। এরিসের পথ অনুসরণ করে এগোচ্ছিল তুষার। হঠাৎ করে মাফিয়া বসের সিদ্ধান্তে থমকালো সে। তুষারকে দাঁড়িয়ে পড়তে দেখে এরিস পেছনে না ঘুরে এগিয়ে যেতে যেতেই বলল, আই নিড চেরি ব্লসম। আপাতত চেরি ব্লসমের বাগান খুঁজে বের করো। এরিসের কথা এবার সত্যি সত্যি ফ্রু কুচকাল তুষার। চোখে মুখে নিদান বিরক্তির ছাপ তার স্পষ্ট। সেভাবেই কণ্ঠে একরাশ অনীহা নিয়ে বল, এখনো ডিসেম্বর মাস শেষ হলো না, এর মাঝে চেরি ব্লসম কোথায় পাবো? দ্যাটস নান অফ মাই বিজনেস। যেখান থেকে খুশি বের করো, দরকার পড়লে আর্টিফিশিয়াল গার্ডেন তৈরি করো, বাট আই নিড চেরি ব্লসম। কথা শেষ করে লম্বা লম্বা পা ফেলে সামনের দিকে হেঁটে চলে যায় এরিস। ওইদিকে একই জায়গাতে স্থির দাঁড়িয়ে হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। এরিসের হুটহাট সিদ্ধান্তে আজকাল বড্ড চিন্তায় পড়ে যায় তুষার। মাফিয়া বসের ক্রেজিনেস সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে ওর, কিন্তু এই উদ্ভ্রান্ত আচরণে নৈপথ্য যদি থাকে অতীব সাধারণ একটা মেয়ে, তখন মস্তিষ্কে সবকিছুকে ছাপিয়ে যায় তীব্র দুশ্চিন্তার পাহাড়। পেন্ট হাউস থেকে সরাসরি গাড়ি নিয়ে বেরিয়েছে এরিস। গন্তব্য মাফিয়া ক্লাব। স্টিয়ারিং এর পাশে অযত্নে পড়ে আছে ব্ল্যাক স্পেশর অন টাইম স্যার। কেন জানো আজ আর এত তুষারপাতের মাঝেও কফি পান করে মনোযোগী নেই ওর। মস্তিষ্কটা গন্তব্যের দিকে স্থির থাকলো, হৃদয়টা পড়ে আছে বালিশের পাশে এলোমেলো হয়ে পড়ে থাকা এক টুকরো শিফনের ওড়নায়। ওই ভ্যানিলা ফ্লেভারের মিষ্টি সুবাস ক্রমাগত তাড়া করে বেড়ায় ওকে, বারবার মনে করিয়ে দেয় গত রাতের পুঙ্খানুপুঙ্খ সব ঘটনাগুলো। কাল নিজের অজান্তে অন্তঃকরণের গতি হারিয়েছিল। ঝড়ের হাওয়ার মতো অনুভূতি টানা পড়ে মেয়েটাকে সম্বোধন করেছিল অতীব প্রিয় সেই ছোট্ট ডাক নামে। সাকুরা। কালকের মতো করে আজ দ্বিতীয়বারের মতন একই শব্দ আওড়ালো এরিস। এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো ফের। আই উইশ কাল তোমার জায়গায় আমি ড্রাঙ্ক থাকতাম। পুরো পৃথিবীটাকে না জানিয়ে তোমাকে ঘিরে তৈরি হওয়া নিষিদ্ধ সব অনুভূতিগুলো তোমার কাছে উগড়ে দিতে পারতাম। মনের কথায় ফিচেল হাসলো এরিস। নীলাম্বরীর ভাবনা বিভোর হয়ে স্পিডোমিটারের কাঁটা শয়ের ঘরে নিয়ে গেল অনায়াসে। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতের তফাৎ পিছে পড়ল। আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যাও। কি চাইছো কি তুমি? পাগল বানিয়ে ছাড়বে নাকি আমায়? তোমার হাসি, তোমার ব্লু আইজ সারাক্ষণ পোড়ায় আমাকে, ভরিয়ে দেয় নিজের সর্বগ্রাসী অস্তিত্বটাকে। মাফিয়া বস এরিস কখনো দুর্বলতা অনুভব করে না, করতে পারে না। তাহলে কেন সারাক্ষণ তোমায় নিয়ে ভাবছি আমি? একটা মুহূর্তের জন্য কেন মাথা থেকে বের হতে চাইছো না? কেন সারাক্ষণ ভেসে বেড়াচ্ছ দু চোখে? আমার মতো মানুষের কাছ থেকে আর কি চাওয়ার আছে তোমার?
ভীষণ গর্জনে শেষ কথাটা উচ্চারণ করে আকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল এরিস। ওর এহেন কাণ্ডে থমকালো পুরো হাইওয়ে। মুহূর্তেই চারিদিক থেকে দে আসে বিভীষিকাময় হর্নের বিরক্তিকর আওয়াজ। সংযোগ বিচ্ছিন্ন করেছে এরিসের উদ্ভ্রান্ত মস্তিষ্কটা। কে কি বলল, কে কি করলো সেসবে বিন্দুমাত্র হুঁশ নেই ওর। পুরো শহরটাকে এক পলক থামিয়ে দিয়ে দু হাতে স্টিয়ারিং এ রেখে মাথার আস্তে করে ব্যাক সিটে এলিয়ে দিল এরিস। মাত্রাতিরিক্ত ক্রোধের ফলস্বরূপ ফাপড়ের মতো টানামা করছে ওর ইস্পাত কঠিন বক্ষস্থল। সেভাবেই স্থির থেকে চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসের তালে কাতর স্বরে ভীত সন্ত্রস্ত মেয়েটার কাছে অনুরোধ করে বসলো মাফিয়া বাস। সাগরা, প্লিজ লিভ মি অ্যালোন। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল বিকেল, তাপমাত্রা আজ -2°C। এতেই যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো শহর। চারিদিকে মমা করছে চেরি ব্লসমের মিষ্টি সুবাস। আজ এতদিন বাদে তুষার ঢাকা মৃত্যুপুরীর ন্যায় পেন্ট হাউস থেকে বেরিয়ে মন দুলে উঠেছে ঈশানীর। তবে দুদুলমান এই মনটাকে খুব বেশি আশকারা দেওয়ার সাহস করে উঠতে পারল না নীলাম্বরী, কারণ ওর পাশেই পার্কের লন ধরে হাঁটছে এরিস। আজ হঠাৎ করে একজন গার্ড পাঠিয়ে ইস্যুকে পেন্ট হাউসের বাইরে ডেকে পাঠায় এরিস। প্রথমে তো ভয় পেয়ে গেটের বাইরে বসেই অসহায়ের মতো কানাকাটি জুড়ে দিয়েছিল নাজুক মেয়েটা। পরে যখন বুঝতে পারলো পরিস্থিতি বেশ স্বাভাবিক, তখন কিছুটা আশ্বস্ত হয়ে গিয়ে উঠেছে গাড়িতে। সেই যে গাড়িতে উঠেছে তারপর থেকে এখন পর্যন্ত ঈশানীর সঙ্গে একটা টু শব্দ করেনি এরিস। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কবে ফিরবে, কিছুই না। ওর গম্ভীর চেহারা আর তিরিকি মেজাজের দিকে পরখ করে আগ বাড়িয়ে তার আর প্রশ্ন করার সাহস পায়নি ঈশানী। কিন্তু সারা বেলা ড্রাইভ করে অবশেষে এরিস যখন এই চেরি ব্লসমের বাগানে এসে থামলো, তখন না চাইতো কৌতূহলের পারদে পারদে নিষ্পিস করে উঠল ঈশানীর ভেতরটা। বাগানটা ছিল পার্কের সঙ্গে লাগোয়া, মাঝখানে খুব সুন্দর লন। সেই লন ধরে চলে গিয়ে মসৃণ পিচঢালা এক দীর্ঘ রাস্তা। আপাতত চারিদিকে সৌন্দর্য আহরণ করতে করতে রাস্তা ধরে হাঁটছে ঈশানী। ভেতরটা উৎফুল্ল তবে নিশ্চিত নয়, কারণ এরিসের ভাবভঙ্গিমা বুঝে ওঠা ভীষণ মুশকিল। সাহসে পিছু হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাওয়া ব্রাউন ওভারকোট আর কালো মাস্ক পরিহিত এরিসকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই বসে ঈশানী। এখানে কেন নিয়ে এলে? কাজ আছে আমার। হাঁটতে হাঁটতে রাজভারী আওয়াজে জবাব দিল এরিস। ওর প্রত্যুত্তরে সন্তুষ্ট হতে পারে না কৌতূহলী মেয়েটা, ফলস্বরূপ আরো বলে উঠছে, আপনার কাজ আছে, তাহলে আমাকে কেন? বাক্য শেষ করতে পারে না ঈশানী, তার আগেই গতি স্থির করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে এরিস। লোকটা তীরের ফলার তীর্যক চাহনিতে ছেঁচেত করে উঠছে ঈশানীর বক্ষপিঞ্জর। সূর্য কিরণে ছিলিত নীল চোখ দুটো ভয়ের তোড়ে নামিয়ে নেয় আকস্মাৎ। কিন্তু মেয়েটাকে আরো সুকঞ্চিত হয়ে যেতে দেখে চোখের দৃষ্টি পাঠালো এরিস। তপ্ত স্বরে বলল, এত কৈফিয়ত দিতে পারবো না, প্রয়োজন হয়েছে তাই নিয়ে এসেছি। তাছাড়া এখানে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। ফিল ফ্রি। মুখের কালো পাপ মূর্তি উপে গেল ঈশ্বর। ও এগিয়ে গিয়ে এরিসের থেকে একটু দূরত্ব খুঁচিয়ে মিনমিনিয়ে বলল, যদি একটু বাগানটা ঘুরে দেখা যেত। আসলে এর আগে কোনোদিন চেরি ব্লসম দেখিনি আমি। ইউ ক্যান। এতটুকুতেই ভেতর ভেতর আনন্দের ঢেউ খেলে গেল ঈশানের। তবে অন্তর্মুখী হওয়ার দরুন মুখের আদলে প্রভাব পড়ল না খুব একটা। খুব দ্রুত সামনে কদম ফেলে এগিয়ে গেল এরিসকে ছাড়িয়ে। ঈশানী সামনে এগিয়ে যেতেই কাউকে কল দিয়ে কান এয়ারপোর্ট গুজলো এরিস। ওপাশ থেকে কল তুলতেই উদ্বিগ্ন স্বরে বলল, ফুলগুলো সব আর্টিফিশিয়াল ঠিক আছে, কিন্তু চেরি ব্লসমের ন্যাচারাল গন্ধটা কিভাবে অ্যাডজাস্ট করালে? ওর কথার পাশে ওপাশের ব্যক্তিটি ঠিক কিরূপ প্রত্যুত্তর করেছিল তা শুনতে পায়নি এরিস। তার আগে ওর সামনে এসে হাজির হয় মনে শিহরণ জাগানো সেই সরলতার ঘেরা ভীত রমণী। তৎক্ষণাৎ রমণীর দু চোখের মাঝে থমকে যায় মাফিয়া বসের সমগ্র পৃথিবী। মেয়েটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে, কিন্তু কি চাইছে? সবেগে ফোন কাটলো এরিস। কান থেকে এয়ারপোর্ট খুলে ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞেস করলো, হাত পেতেছো কেন? কি চাই? টাকা দিন, আমার কাছে রাশিয়ান টাকা নেই। হঠাৎ করেই মেয়েটার এত জড়তা কোথায় উবে গেল আজ? আশ্চর্য হলো এরিস, তবে চোখে মুখে স্পষ্ট গাম্ভীর্যতা ধরে রেখে বলল, টাকা দিয়ে কি করবে? তৎক্ষণাৎ আঙুলের ইশারায় পার্কের এক কোণে দাঁড়িয়ে থাকা আইসক্রিম ভ্যানটাকে দেখালো ঈশানী। বলল,
আইসক্রিম খাবো। আমাদের দেশে রিক্সা ভ্যানে করে আইসক্রিম বিক্রি হয়, আর এখানে কভার্ড ভ্যানে। কি অদ্ভুত। এরিস টাকা দিল না ঈশানীকে, গটগটিয়ে সামনে এগিয়ে যেতে যেতে জানালো, এসো দেখছি। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। চারিদিকে মৃদুমন্দ হাওয়া আর চেরি ব্লসমের স্নিগ্ধ সুবাসটুকু উপভোগ করতে করতে কুণ্ঠিত পায়ে সামনে এগুলো ঈশানী। পুনরায় কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত হলো এরিস। ওদিকে কাভার্ড ভ্যান থেকে কেউ আইসক্রিমও এগিয়ে দিল না ইস্যুকে। ফলস্বরূপ কিঞ্চিত সাহস দেখিয়ে এরিসকে আরও একবার বিরক্ত করা পায়তারা করে অধৈর্য মেয়েটা দু কদম পিছিয়ে এসে এরিসের মুখোমুখি দাঁড়িয়ে বলা, কি হলো, কিনে দিন। ঈশানী কথায় কপাল জুড়ে অজ্ঞাত ভাঁজ পড়ল আটলো এরিস ভাবলেশীন কণ্ঠে সামনে ভ্যানটাকে দেখিয়ে বলা, এই যে। এই যে মানে? ফিকুচকে এলো ঈশানীর ওর কথার পাশে পুনরায় কানে এয়ারপোর্ট গুছতে গুছতে জবাব দিল এরিস। পুরো ফ্যানটাই কিনেছি, যত খুশি খাও। হতবিহ্বল হয়ে সজরে শব্দটা বেরিয়ে এলো ঈশানীর হাঁ হয়ে যাওয়া মুখ গহ্বর ভেদ করে। এরিস এগিয়ে যাচ্ছে, ওর যাওয়ার পানে চেয়ে মেয়েটা চেঁচিয়ে বলে উঠল, কি? কিন্তু এতগুলো আইসক্রিম কি করব আমি এখন? এরিস কখনো অংশীদার বরদাস্ত করে না। যেটার প্রয়োজন হয় পুরোটাই দখল করে নেয়। পেছনে না ঘুরে জবাব দিল এরিস। এমন একটা উদ্ভট লোকের কাছে আইসক্রিম খেতে চেয়ে যে কি বড় পাপ করে ফেলেছে তা ঠিকই ঠাহর করতে পেরে মনে মনে কপাল চাপড়ালো ঈশানী। মুখের মাঝে বিরক্তির ভাঁজ টেনে অসহায় স্বরে বলা, তাই বলে পুরো একটা কভার্ড ভ্যান? জবাব দেন এরিস নিজের মতো করে হেঁটে চলে যায় সামনের দিকে। ঈশানী আর কি বা করবে, যতগুলো পারলো ব্যাগ ভর্তি করে দু হাতে তুলে নিল। বাদ বাকি আইসক্রিমগুলো সব মিলিয়ে দিল পার্কে খেলে বেড়ানো বাচ্চাদের মাঝে। তারপর আবারও হাঁটা ধরলো নির্দয় লোকটার পিছু পিছু। এক হাতে আইসক্রিমের প্যাকেটগুলো নিয়ে অন্য হাতে মিন্ট ফ্লেভারের একটা আইসক্রিম খেতে খেতে হাঁটছে ঈশানী। ওর পেছনেই কনফারেন্স কলে কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল এরিস। যদিও মোবাইলের অপর প্রান্তে একটা বিরাট ডিল নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, তবে তার দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই এরিসের। কনফারেন্স তো একটা অজুহাত মাত্র। ও তো কেবল আর চোখে এই মেয়েটাকে দেখছে। বুকের মাঝে একটা জমানো কষ্ট নিয়ে ব্যথিত মুখে দিনাতিপাত করা এই মেয়েটাকে আজ আনন্দিত দেখাচ্ছে। ওর বোকা বোকা আবদার অদৃশ্য কলসের ভেতর থেকে বেরিয়ে এসে কিছুটা উৎফুল্ল হওয়ার প্রচেষ্টা কোনো কিছুই নজর এড়ায়নি এরিসের। সেদিন যখন অবচেতন মেয়েটাকে রুমে শুইয়ে দিয়ে এসেছিল ও, তখন দু চোখের দৃষ্টি আকর্ষণ করেছিল স্টাডি টেবিলের উপর রাখা ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা ছিল, চেরি ব্লসমের একটা বিকেল হোক আমার স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। এরিস জানে না এই কাব্যিক কথার সারমর্ম, ও বুঝেও উঠতে পারে না খুব একটা। তবে ও এতটুকু ঠিকই ধরতে পেরেছিল যে ঈশানী চেরি ব্লসম দেখতে চায়। আর আজ এই প্রথমবার এরিস সেটাই করেছে, যেটা ও নয় বরং অন্য কেউ চায়। অন্তহীন ভাবনার অনলে বিভোর থেকে এরিসের মন বলে, আমি জানি না কেন এই অন্তর্দহন। আমার মতো একটা গন্তব্যহীন পাপী হৃদয়ের আনাচে কানাচে কেন তোমার এত অবাধ বিচরণ? কেন অন্ধকার কালকুটের পাপের সম্রাটের মনের সম্রাজ্ঞী চেরি ব্লসমের মতো একটা পবিত্র সত্তা? সেটাও জানা নেই আমার। তোমার পবিত্রতাকে ভয় পাই আমি সাকুরা। এসে বুক ছিঁড়ে দেখে যাও মাফিয়া বস এরিস কোন ঠায় নত জানো। ভালোই তো ছিলাম আমার চিরাচরিত এই কালো দুনিয়ার শোষণ আর প্রতিপত্তি নিয়ে। তবে হঠাৎ করে কেন বাঁধালে এই ঝড়? অঙ্গারের মতো জ্বলন্ত জীবনে হুট করে শীতল জলধারা বইয়ে দিয়ে কেন দেখালে এই অদৃশ্য মায়ার লোভ? এখন যে আমার তোমাকে চাই, তোমাকেই চাই। সেই সময় এরিসের ভাবনা জগৎ ছাপিয়ে ভেসে আসলো দুটো গানের লাইন। তোমার নামের রতুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না,
এখনো ফোন দিয়াছে মন পালাবার, মন দিয়াছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। প্রাণোচ্ছল মেয়েটাকে দেখতে দেখতে কখন যে ভাবঘুরে হয়ে এরিস ওর অনেকটা কাছাকাছি চলে এসেছিল সে কথা বলা বাহুল্য। তবে সুন্দর সাজানো এই একসাথে বিকেলটাকে চোখের পলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিল অজ্ঞাত কিছু মুখোশধারী আক্রমণকারী। হুট করে কোথা থেকে যেন বিকট আওয়াজ তুলে ঈশানীর দিকে ছুটে আসে চকচকে রূপলি রঙা একটা ধাতব বুলেট। তবে হাওয়ার বেগে ছুটে আসা তির্যক বুলেটটা ইস্যুর বক্ষভেদ করার আগেই ওকে এক টানে ঘুরিয়ে নিজের কাছে টেনে আনে এরিস। আকস্মিক ঘটনায় ভয়ে জর্জরিত হয়ে ঈশানীও দু হাতে জাপটে ধরে এরিসকে। অতঃপর প্রথমবারের মতো সজ্ঞানে আলিঙ্গন হয় দুজনার। ভয়ের তোড়ে দুটো উদ্ভ্রান্ত দেহের মাঝে চুল পরিমাণে দূরত্ব অবশিষ্ট থাকে না। আর এক পশলা শীতল হাওয়া উড়িয়ে এসে নিয়ে গেল বিকেলের মরচে পড়া নরম রোদ। ধূসর কৌতূহলী লালিমা ছাপিয়ে প্রকৃতিতে ভর করেছে কুয়াশা মোড়ানো অপার সন্ধ্যাবেলা। বিশাল আকাশের বক্ষ ছিঁড়ে ঝুমঝুমিয়ে নেমেছে তুষারের বর্ষণ। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় চেরি ব্লসমের গাছগুলো দোল খাচ্ছে নীরবে। নির্বিচ্ছিন্ন পৃষ্ঠঢালা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এরিস, যার চোখে মুখে জড়ো হয়েছে পাশবিক হিংস্রতা। ক্রোধের তোড়ে মটমট করছে ধারালো চোয়াল। ধূসর বাদামি চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরি অগ্নুপাত। তড়িৎ বেগে বুলেটটা ছুটে আসার সঙ্গে সঙ্গে ইস্যুকে বুকে চেপে ধরেছে এরিস। আকস্মাৎ ঘটনায় সচকিত হয়ে উঠে ওর প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয়। বুলেটের গতি পথে বাজ পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে মাত্রাতিরিক্ত রাগে থরথর করে কেঁপে উঠেছে মাফিয়া বস। রাগে যেন রক্তিম চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক্ষুনি ছিঁড়ে বের করে নিয়ে আসবে আক্রমণকারীর অকুতভয়ী হৃৎপিণ্ডটা। ভস্ম করে দিবে তার অস্ত্রধারী কুচিল হাতের প্রতিটি শিরা উপশিরা। অথচ ওর পৈশাচিক মস্তিষ্ক জুড়ে ফলফলিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতাকে ছাড়িয়ে যাচ্ছে কড়া পড়া হৃদয়ে বহমান মন্থ শিথিলতা। জীবন প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম এমন বেগতিক দোটানার সাক্ষী হচ্ছে ব্লাডি বিস্ট খ্যাত হৃদয়হীন মাফিয়া বস। চোখের সামনে শত্রুদের মিছিল, অথচ এক তীক্ষ্ণ অনুভূতির জ্বরে ভাসছে অন্তঃকরণ। তুলতুলে নরম শীর্ণকায় নারী সংস্পর্শের শরীরে স্তম্ভিত এরিস। যখন মনে পড়ে এই ধনুকের মতো বাঁকানো শরীর ছোট্ট নারীটা দেহের অধিকার নিয়ে অন্য কেউ নয়, স্বয়ং নীলাম্বরী, তখনই থমকে যায় পৃথিবী। গতিহারা হৃদস্পন্দন, ভেতরের দাবিয়ে রাখা সুপ্ত যন্ত্রণাগুলো মাথা চারা দিয়ে উঠে অহর্নিশ। ভয়ের তোড়ে তিত্তির করে কাঁপছে নাজুক মেজাজ সমগ্র শরীর। অজান্তে মুখ দাবিয়ে রেখেছে নিষ্ঠুর মাফিয়ার ইস্পাত কঠিন বক্ষ ভাঁজে। দু হাতে খামচে ধরেছে পিঠের দিকের ওভারকোটটা। হাতে থাকা আইসক্রিমগুলো ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে পায়ের কাছে। রিসের শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, হৃদয় তার অনুভূতির তুফান। অথচ অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ওভারকোট সরিয়ে দুই হাত গুজেছে পকেটের ভেতর। বুকের মাঝখানে ভ্যানিলার মতো লেপটে আছে নাজুক তুলতুলে মেয়েটা। এরিস না তো মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে বুকে, আর না তো নিজের থেকে সরিয়ে দিচ্ছে দূরে। কেবল বিনা বাক্যে পবিত্র মেয়েটাকে ভয়টুকুকে গুটিয়ে নিচ্ছে আলগোছে। তবে আক্রমণের পরে চারিদিকে এমন নীরবতা, হঠাৎ করে পার্কের গেট বন্ধ হয়ে যাওয়া, সবকিছু এরিসের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যাচ্ছে আকস্মিক গরিলা আক্রমণের নিদারুণ পূর্বাভাস। মাত্র 2 মিনিটও ভাবনার সুযোগ পেল না এরিস। মূর্তির চারিপাশ থেকে ছুটে আসে শটগানের একাধিক বজ্রধ্বনি। তৎক্ষণাৎ ঈশানীকে নিয়ে আইসক্রিম ভ্যান্ডার পেছনে গিয়ে দাঁড়ায় এরিস। নৃশংস অপ্রীতিকর পরিস্থিতিতে মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে ভীত মেয়েটা। কোমরের খাস থেকে রিভলভার বের করে আড়াল থেকে শত্রুদের উদ্দেশ্যে কয়েক দফা গুলি ছুড়ে ইস্যুর দিকে ঘুরে থাকা এরিস গ্রীবা বাঁকিয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের ডগায় আঙুল চেপে ধরে বলে। হৃদয়হীন লোকটার কঠোর নির্দেশে থেমে যায় ইস্যু। কান্নার তোর কমে এলে ঠোঁটের ঠোঁট চেপে হেঁচকি তুলে ক্রমশ। শত্রুদের মোকাবিলার মাঝেও আরেকবার নিষ্প্রভ দ্বিধাহীন নজরে ক্রন্দনরত মেয়েটার মুখায় পরখ করল এরিস। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পেল ঠান্ডায় জমে রক্তিম হয়ে ওঠা একটা কান্নারত মুখ,
ফোলা ফোলা অভিমানী নীল চোখ, পেঁজা তুলোর মতো বরফে আছা দনে ভরে উঠা এলোমেলো সর্পিল চুল। প্রচন্ড শীতে যুবতবু মেয়েটা শ্বাস প্রশ্বাস থেকে বেরিয়ে আসা শ্বেত রাঙা শীতল বাষ্প, যা দেখা মাত্র নিজের পণ্য ওভারকোটটা খুলে ওর দিকে বাড়িয়ে দেয় এরিস। চোখের সামনে ওভারকোটটা দেখতে পেয়ে ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। ওদিকে এইদিক ওদিক সচকিত দৃষ্টি ফেলে মেয়েটার চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে রাজবাড়ি কণ্ঠের কঠোর আওয়াজে এরিস বলে, হারি আপ। ঈশানী বাঘ পিতনটা করলো না, আর ঠান্ডায় জমে আসছে হৃৎপিণ্ড তার, যার দরুন ভয় ভয় হাত বাড়িয়ে নিয়ে নিল উষ্ণ পোশাকটা। এরপর সেটাকে গায়ে চড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আড়ালে। কোনো এক অযাচিত কারণবশত এক হাত দিয়ে মাথার উপর মুঠিটাও টেনে দেয় এরিস। তাৎক্ষণিক বিকট আওয়াজে কেঁপে উঠে পুরো ধরে অগ্নিশিখার পারদে দাউ দাউ করে জ্বলে উঠে চেরি ব্লসমের সুন্দর বাগানটা। আচানক অগ্নিকাণ্ডে কানে হাত দিয়ে নিচে বসে পড়ে ঈশানী, দুনিয়ার হুঁশ জ্ঞান হারিয়ে কেঁদে উঠে হাউমাউ করে। অথচ এত কিছুর পরও কোনোরূপ ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। ওর অভিব্যক্তি নিষ্প্রভ, কানে লাগানো এয়ারপোর্টটা সচল রেখে কাউকে জোরে হুকুমে আদেশ করলো সে। আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট। বি অ্যালার্ট। একজনও যাতে পালাতে না পারে। এরিসের কথার পাশে ওপাশ থেকে কি প্রতিউত্তর ভেসে এলো তা আর শোনা হলো না ওর। তার আগেই ওর দৃষ্টিগোচর হলো একটা খড়খড়ে পুরুষালী হাত, আঙুল বেশ লম্বা, কালো রঙের ট্যাটু ব্যতীত অন্ধকারের মাঝেও গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতের সূত্র ধরে ফোপাতে ফোপাতে মুখ তুলে তাকাতে দেখলো নিষ্ঠুর লোকটার শূন্য অভিব্যক্তি। এবার হাত বাড়ানো কারণটা ঠিক বোধগম্য হলো না ওর, তাই কুণ্ঠিত হয়ে মানুষটার অক্ষি পুচে চোখ মিলালো ফের। মেয়েটাকে বারবার ভয় পেতে দেখে আড়ালে তপ্ত শ্বাস ছাড়ে এরিস অস্পষ্ট স্বরে বলে, কাম অন, আগুন ছড়িয়ে যেতে আর বেশি বাকি নেই। মৃত হরিণীর মতো শঙ্কায় জর্জরিত মেয়েটা আশ্বস্ত হতে পারলো না খুব একটা। অজ্ঞতা জড়ানো গলায় বলল, কি ছিল এটা? গ্রেনেড। হাতটা বাড়িয়ে রেখে গম্ভীর স্বরে জবাব দিল এরিস। তৎক্ষণাৎ আটকে উঠে ঈশানীকেই হারিয়ে তড়িঘড়ি করে আঁকড়ে ধরলো এরিসের বলিষ্ঠ খড়খড়ে হাতের আঙুল। উঠে দাঁড়িয়ে চারিদিকে পরিস্থিতি পরখ করে ঠোঁট ভেঙে কেঁদে উঠছে ভীষণ কষ্টে বলল, দাউ দাউ করে আগুন জ্বলছে, কি করে বের হবো এখান থেকে? নাকি এখানেই? তন্দুন্নত মেয়েটার মুখের দিকে এক পল চাইল এরিস। ওকে আশ্বস্ত করে কিছু বলতে ইচ্ছে করলো, কিন্তু কিভাবে কাউকে কমফোর্ট ফিল করাতে হয়, কিভাবে সাবলীল কথা সান্ত্বনা দিতে হয়, কোনো কিছুই জানা নেই হৃদয়হীন লোকটার। ওর জীবনে তো সাবলীল বলে কোনো শব্দেরই অস্তিত্ব নেই। যা আছে তা কেবলই ধ্বংসযজ্ঞ, পাপাচার নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। জীবন মরণ পরিস্থিতিতেও ওর ডিকশনারিতে একটা বাক্য প্রচলিত সব সময়, নিষিদ্ধ দুনিয়ার মাফিয়া বস কখনো হেরে যায় না। জীবনের অন্তিম প্রহর ঘনিয়ে এলেও জয় নিশ্চিত করে তবেই মৃত্যুকে আলিঙ্গন করে সে। এরিসের ভাবনার মাঝে গতি হারলো ধ্বংস লীলা। আক্রমণ পাল্টা আক্রমণে তাণ্ডবে থমথমে চারিপাশ। গুলির তীব্রতায় চোখের সামনে ঝাঁঝা হয়ে গেল আইসক্রিম ভ্যানটা। গা ঢাকা দেওয়ার শেষ আশ্রয়টুকু এভাবে নজর হয়ে যাওয়ায় আটকে উঠে ঈশানী। ওকে টান মেরে বুকের এক পাশে ফেলে দিয়ে অন্য হাতে সবেগে গুলি চালায় এরিস। পেছনের কয়েকজন দুর্বৃত্তের পরপর মার্ডার করে ঈশানীকে নিয়ে দ্রুত হেঁটে পার্কের পেছনে এক্সিট ধরে সে। আগুনের কারণেই রাস্তাটা ব্লক হয়ে আছে। ভেন্টিলেটারের ছোট্ট এক্সিট, আপাতত সেটাই গুলি করে উড়িয়ে দিল এরিস। অতঃপর ইস্যুর কোমর চেপে ধরে চোখ মুখ খিচে লাফ দিল সেইখান থেকে। ওইদিকে গোলাগুলির এখনো চলমান। পাইথন লিডারের সব কৌশল গার্ডসগুলো উপস্থিত হয়েছে ইতিমধ্যে। ভারী অস্ত্রের ঝনঝন আওয়াজ আর রাইফেল থেকে বের হওয়া ঝাঁঝালো বারুদের গন্ধে ভরে উঠেছে জায়গাটা। ক্ষণে ক্ষণে ছোট বড় গ্রেনেডের বিস্ফোরণের বিকট আওয়াজ তুলে কানে তালা লাগিয়ে দিচ্ছে, যেন একের পর এক বিভৎস লাশ পড়ে যাচ্ছে চোখের পলকে। চারিদিকে রক্তের ছড়াছড়ি, কংক্রিটের শক্ত প্রাচীরে আড়ালে জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়ে এক হাতে রিভলভার চালাচ্ছে এরিস। বুকের মধ্যে সজোরে চেপে ধরেছে রেখেছে ইস্যুকে। হঠাৎ এভাবে টান মেরে কাছে নিয়ে আসা দরুন ছাপাত করে খুলে গিয়েছে মাথার হুডিটা। সেই সাথে মাথার সবগুলো চুল
গিয়ে আশ্রে পড়েছে মাফিয়া বসের শরীরে। আকস্মাৎ ঘটনায় হাতের শক্তি উবে গেল এরিসের। ইগলের ন্যায় শিকারী মনোযোগের সবটুকু গ্রাস করে নিল একটা আদরে মুখের ঘোর লাগানো মুগ্ধতা। এতক্ষণে এরিস খেয়াল করলো সাকুরা ওর কতটা কাছে দাঁড়িয়ে, ঠিক কিভাবে গুটিসুটি মেরে অনেকটাই সাহস জুগিয়ে দুহাতে খামচে ধরে রেখেছে ওর শার্টটাকে। আর সবশেষে চারিদিকে এত জ্বালা ও পোড়াও গন্ধের মাঝেও মেয়েটার শরীরে সবচেয়ে আলাদা, সবচেয়ে আকর্ষণীয় সুখসান, যা বারবার মনোযোগ কেড়ে নিয়ে নেয় মাফিয়া বসের। সহসা চোখ বুঝে গভীর শ্বাস টেনে নেয়, বিড়বিড়ে আওড়ায় সে, ভ্যানিলা